ওয়েলকাম টু ধীমান স্যার ক্লাসেস। ধীমান স্যার ক্লাসেসে সকলকে স্বাগত জানাই। ধীমান স্যার ক্লাসের মূল মন্ত্র হলো বি পজিটিভ, বি ফোকাসড, বি প্র্যাকটিক্যাল। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটি বিষয় নিয়ে। আজকের আলোচনার মূল বিষয় হলো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। আমরা কথা দিয়েছিলাম ডাব্লিউবিসিএস মেনটাকে লক্ষ্য করে আমরা কমপ্লিট করাবো প্রত্যেকটা বিষয়, যেমন ইন্ডিয়ান ইকোনমি। কোন বইটি কমপ্লিট করাচ্ছি আমরা করাচ্ছি তোমাদেরকে নিতিন সিংহানিয়া স্যারের বইটি। আমরা করাচ্ছি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। কোন বইগুলো ফলো করে করাচ্ছি? আমি বইগুলো ফলো করে করাচ্ছি রাজীব আহির, কৃষ্ণা রেড্ডি, পুনমদলাল দাহিয়া এবং আরও অনেক বইয়ের সমগুচ্ছ। এবং তার সাথে থাকছে রিসেন্ট ট্রেন্ড, কোন ট্রেন্ডে কোশ্চেনগুলি আসছে, কোন কনসেপ্টে কোশ্চেনগুলি আসছে, এবং মেথডিক্যালি তোমার সামনে রিসার্চ টাইপ ওয়েতে কনসেপ্ট দিয়ে আমি তুলে ধরছি। তাহলে বন্ধুরা, আজকে আমরা শুরু করব ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। যারা প্রিভিয়াস ক্লাসটি দেখোনি, প্রিভিয়াস ক্লাসটা কিসের ক্লাস ছিল? যে হাউ টু কমপ্লিট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, হাউ টু লার্ন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, হাউ টু রিড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, অ্যান্ড সাকসেসফুল স্ট্র্যাটেজি ফর ডাব্লিউবিসিএস মেন। প্রিভিয়াস ভিডিওর লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সের নিচে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি, তোমরা কাইন্ডলি একটু দেখে নাও। তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি কোন বিষয়ের উপর জোর দিচ্ছি, কিভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি সেই বিষয়টা। আমরা বলেছিলাম ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা তিনটে টাইপে করাবো। টাইপ 1 1885 থেকে 1905, 1905 থেকে 1915, 1915 থেকে 1947। এই 1915 থেকে 1947 যেটাকে আমরা বলেছিলাম গান্ধিয়ান মুভমেন্ট, এই পোর্শন থেকে প্রচুর পরিমাণে ইনফরমেটিভ নয়, ইনফরমেটিভের সাথে সাথে কনসেপচুয়াল কোশ্চেন আসে, আর সেই কোশ্চেনগুলি আমরা রিসার্চ টাইপ ওয়েতে দেখে যাব। তাহলে একটি কথা আমি তোমাদের সামনে তুলে ধরব যে আমরা বলেছিলাম 1915 থেকে 1947 গান্ধিয়ান মুভমেন্ট, আর সেই মুভমেন্টটা বা সেই কনসেপ্টটা বোঝার জন্য তোমাকে যেতে হবে, একটু ব্যাক করতে হবে। কোথায় যেতে হবে? তোমাকে যেতে হবে একদম সাউথ আফ্রিকাতে গান্ধীজি কি করেছেন। অর্থাৎ গান্ধিয়ান মুভমেন্ট এমনভাবে পড়াবো একটি কনসেপ্ট তোমার বাইরে যাবে না। আমরা স্টেপ বাই স্টেপ করাবো, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা কোশ্চেনের কনসেপ্ট তোমাদের বোঝাবো। সুতরাং ক্লাসটি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোথাও যেতে হবে না, কোনো স্টাডি ম্যাট খুঁজতে হবে না। তোমার কাছে যে বইটি আছে সেই বইয়ের চ্যাপ্টার আমি তোমাকে কমপ্লিট করে দিচ্ছি। সুতরাং ভয়ের আর কোনো কারণ নেই, আর চিন্তা নেই, আর নেট দেখতে হবে না যে কতটুকু পড়বো কতটুকু পড়বো না। সেই কাজটা আমি করে দিচ্ছি, তোমাকে টোটালটা খাইয়ে দিচ্ছি, শুধু গিলতে তোমাকেই হবে। তাহলে আজকে সেই গান্ধিয়ান মুভমেন্টের ফার্স্ট ক্লাসে আজকে আমরা চলে এসেছি। সেই ক্লাসে কিছু ডাটা আমি বোর্ডে লিখেছি, সেগুলোর কনসেপ্ট দিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরবো। একটু মন দিয়ে দেখো, আমরা প্রচুর ক্লাস আমরা তোমাদেরকে দেব। সুতরাং একটি কথা আমি বলবো, প্রচুর সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, বিভিন্ন কাজের প্রেশার থাকা সত্ত্বেও, এখন প্রায় রাত 1:10, আজকে প্রায় নবমীর শুভেচ্ছা সকলকে, কারণ অষ্টমীর শেষ রাত। এখন 1:10। কেন এই মুহূর্ত? কারণ আমরা জানি পুজো পার্বণে
প্রচুর পরিমাণে মাইক্রোফোন ইউজ, হই হট্টগোল, কিন্তু আমাদের উৎসব ডাব্লিউবিসিএস মেন, আমাদের লক্ষ্য ডাব্লিউবিসিএস মেন। যেদিন তুমি পাবে সেদিন তোমার দুর্গাপুজো সার্থক। সুতরাং বন্ধুরা, আজকে আমরা বিষয়টি শুরু করতে চলেছি, একটু দেখে নাও। আমরা হেডিং করেছি ডাব্লিউবিসিএস মেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, টপিক 1915 থেকে 1947, যেটাকে আমরা গান্ধিয়ান মুভমেন্ট বলছি। তার আগে আমরা প্রথম ক্লাসে ফার্স্ট ক্লাসে আজ তোমাদেরকে বলবো গান্ধীজির সম্পর্কে কিছু ডাটা। আমি আশা করব তোমরা দেখতে পাচ্ছ, আমাকে নয়, মানে বোর্ডটিকে দেখলেই হবে। তাহলে গান্ধীজি, ফার্স্ট পয়েন্ট, গান্ধীজি 1869 সালে 2 অক্টোবর জন্মগ্রহণ করেন। গান্ধীজি 1869 সালের 2 অক্টোবর জন্মগ্রহণ করেন। এই পোর্শনটা কখনোই পরীক্ষায় আসবে না, কিন্তু এখান থেকে যে কনসেপ্টটা হয় সেই কনসেপ্টটা তোমাকে কিন্তু জানতে হবে। এই কনসেপ্ট 2 অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস, অর্থাৎ ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে। তাহলে ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে কে বলেছেন যে এটা ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে হবে 2 অক্টোবর? বলেছেন ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনস। নেক্সট কনসেপ্ট, ভারতবর্ষে কবে থেকে শুরু হয়েছে? 2007 সাল থেকে। নেক্সট কনসেপ্ট, এই যে আন্তর্জাতিক অহিংস দিবস, এই যে অহিংস মানে নয় হিংসা, মানে নন ভায়োলেন্স, এটা হলো গান্ধীজির আন্দোলনের একটা মাধ্যম। গান্ধীজির আন্দোলন যখন আমি বললাম, সে আন্দোলনের প্রধান অস্ত্র কি? প্রধান অস্ত্র হচ্ছে সত্যাগ্রহ। প্রধান অস্ত্র কি? সত্যাগ্রহ। সত্য প্লাস আগ্রহ, এই দুটো যুক্ত হয়ে সত্যাগ্রহ কিন্তু গ্রহণ করেছেন। তাহলে গান্ধীজির আন্দোলনের মূল অস্ত্র সেটা কি? সত্যাগ্রহ। প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বোঝো। এই সত্যাগ্রহ, এই কনসেপ্টটা গান্ধীজি কোথা থেকে পেয়েছেন? হট করে তো আসে না। দেখো, একটা কথা বলি, একটা ভালো তুমি তখনই লিখতে পারবে একটা লেটার বা একটা রাইটিং যখন তুমি ভালো কিছু পড়বে। আর যখন তুমি পড়বে তখন তুমি শিখবে, আর যখন তুমি শিখবে তখন তুমি ভালো জানবে। তাহলে বিষয়টা বোঝো। তাহলে এই সত্যাগ্রহের কনসেপ্ট তিনি পেয়েছেন জন রাস্কিনের আনটু দ্য লাস্ট। জন রাস্কিনের আনটু দ্য লাস্ট পেয়েছেন টলস্টয়ের কিংডম অফ গড, পেয়েছেন টলস্টয়ের কিংডম অফ গড। আমাদের বাইবেল থেকে পেয়েছেন, গীতা থেকে কনসেপ্টগুলো পেয়েছেন। তাহলে একটি কথা বন্ধুরা, পরীক্ষায় প্রশ্ন আসে, আনটু দ্য লাস্ট কার লেখা? ফার্স্ট অপশান রাস্কিন বন্ড, সেকেন্ড অপশান জন রাস্কিন। ছেলেমেয়েরা রাস্কিন দেখেই ওই 1 নম্বর অপশানটা টিক দিয়ে দেয়, বলে আমি তো পড়ে এসছি। তাহলে পড়ার ডিফারেন্সটা বোঝো। রাস্কিন বন্ড একজন লেখক, একজন সাহিত্যের মানুষ, আর আমাদের আনটু দ্য লাস্ট যিনি লিখেছেন তিনি হচ্ছেন জন রাস্কিন। তাহলে সত্যাগ্রহ, আনটু দ্য লাস্ট, কিংডম অফ গড, এই পোর্শনগুলো থেকে কনসেপ্টগুলো নেওয়া হয়েছে। নেক্সট কনসেপ্ট, গান্ধীজির রাজনৈতিক গুরু। গান্ধীজি রাজনৈতিক পথে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যে মানুষটি, তিনি হলেন গোপাল কৃষ্ণ গোখলে। এই গোপাল কৃষ্ণ গোখলের একটা অন্যতম ভূমিকা তার রাজনৈতিক জীবনে আছে। ভূমিকাটা কি? ভূমিকাটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যখন গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে আসলেন, সালটা কত? 1915 সাল।
আসার পরে উনি রাজনৈতিক জীবনে ভারতবর্ষে প্রবেশ করছেন কত সালে? 1917 সালে। তাহলে 15 সালে আসলেন, 17তে রাজনৈতিক জীবনে প্রবেশ করছেন। এই 2 বছর কি করেছিলেন? ওনার রাজনৈতিক গুরু অ্যাডভাইস দিয়েছেন, অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলে অ্যাডভাইস দিয়েছেন, দেখো তুমি তো 22টা বছর তুমি দক্ষিণ আফ্রিকায় ছিলে, মানে 24 বছরে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন। অর্থাৎ 24 বছর বয়স যখন গান্ধীজির, সেই 1893 সালে গান্ধীজি কিন্তু দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন, যখন গান্ধীজির বয়স ছিল 24 বছর। আর 22 বছর পর ভারতবর্ষের বুকে আসলেন, অর্থাৎ 24 আর 22 কত হলো? 46 বছর বয়সে। একটা কথা আছে, 1901-2-1 এসেছিলেন গান্ধীজি ভারতবর্ষে, আবার 3 চলে গিয়েছিলেন। ওটা যেহেতু কিছু সময়ের জন্য, তাই ওই সময়টাকে আমরা কিন্তু গণনা করি না। তাহলে বিষয়টা ভালো করে বোঝো। রাজনৈতিক গুরুকে গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে রাজনৈতিক জীবনে গান্ধীজির কেমনভাবে চলতে হবে, কোন পথে চলতে হবে, কোন প্রসেসটা ফলো করতে হবে, কিভাবে এগোতে হবে, টোটাল একটা ভাবধারা, টোটাল একটা আইডিয়া। আমি যেমন তোমাকে একটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, হাউ টু রিড, হাউ টু লার্ন, হাউ টু গেট গুড মার্কস বলছি, একটা আইডিয়া দিচ্ছি, সেরকম কিন্তু রাজনৈতিক গুরু কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজির জীবনের, রাজনৈতিক জীবনের গুরু। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, লিও টলস্টয়। লিও টলস্টয় কে ছিলেন? আধ্যাত্মিক গুরু। তাহলে তার আধ্যাত্মিক গুরু কে ছিলেন? লিও টলস্টয়। রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, যদি বলা হয় যে আচ্ছা গান্ধীজির প্রথম আন্দোলন কোনটি, 90% বলবে প্রথম যে সত্যাগ্রহ আন্দোলন সেটি কোনটি? 90% অ্যান্সার দেবে চম্পারণ। যদি ভারতবর্ষ বলে তাহলে চম্পারণ। আর যদি ভারতবর্ষ বা কোথায় উল্লেখ নেই, যেহেতু সাউথ আফ্রিকাতে তিনি প্রথম গিয়েছিলেন, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে যে নাটাল যে সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন সেটা অ্যান্সার হবে, অর্থাৎ সাউথ আফ্রিকাতে ফার্স্ট। যদি ভারতবর্ষের মধ্যে বলে তাহলে চম্পারণ। এই যে ছোট ছোট কনসেপ্টগুলো, এই জায়গাগুলো তোমাকে ঠিক করতে হবে, সেই জায়গাগুলো আমি তোমার সামনে তুলে ধরছি। নেক্সট পয়েন্ট, গান্ধীজির জীবনীকার তথা ব্যক্তিগত সচিব কে ছিলেন? প্যারেলাল। গান্ধীজির ব্যক্তিগত সচিব ছিলেন প্যারেলাল। নেক্সট পয়েন্ট, একটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, গান্ধীজি পরীক্ষা খুব কোশ্চেন আসে, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই লেখাটা গান্ধীজির, এটা হলো আত্মজীবনী। এটা গুজরাটি ল্যাঙ্গুয়েজে লেখা, এবং এই মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই গুজরাটি ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেট করেছেন ইংলিশেকে মহাদেব দেশাই। ওকে, তাহলে গান্ধীজির আত্মজীবনী মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, ইংলিশ ভার্সন মানে ইংরেজিতে অনুবাদ করেছেন কে? মহাদেব দেশাই। গুজরাটিটা কি না, যেটা গান্ধীজি নিজের আত্মজীবনী যিনি লিখেছেন। তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার। এবং তার স্বরচিত গ্রন্থ হিন্দ স্বরাজ, এবং তিনি কিন্তু অনেক কিছুই লিখেছেন আমরা জানি, যেমন নজীবন লিখেছেন, তিনি লিখেছেন যে ওপিনিয়ন্স বলে, তিনি প্রচুর কিছু লিখেছেন, যেগুলির বেস কি? যেগুলির বেস হলো যে অহিংস সত্যাগ্রহ। এবং মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটা তিনি লিখেছেন সাউথ আফ্রিকাতে বসে। নেক্সট পয়েন্ট, গান্ধীজি একবার জাতীয় কংগ্রেসের কিন্তু সভাপতি হয়েছিলেন, সেটা কত সালে? 1924 সালে বেলগাঁও অধিবেশন। আজকে টোটাল গান্ধীজির পার্সোনাল লাইফ থেকে যে কোশ্চেনগুলো আসে, যে কনসেপ্টগুলো আসে, সেই কনসেপ্টগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ফার্স্ট ক্লাসে
গান্ধিয়ান মুভমেন্টটা টোটাল কভার আপ করবো, আর কোনো ক্লাস তোমার লাগবে না, কোনো বুক লাগবে না, শুধু ক্লাসটা ফলো করো বন্ধুরা। আমি কথা দিচ্ছি একটা কনসেপ্ট বার হবে না, শুধু পজিটিভ ভাইব্রেশন, যে ইয়েস আই ক্যান ডু, এই কনসেপ্ট নিয়ে এগিয়ে যাও। আমি বলছি তুমি পারবেই, তুমি ক্র্যাক করবেই। তাহলে নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি জাতীয় কংগ্রেসের কবার সভাপতি হচ্ছেন একবার, কোথায়? বেলগাঁও অধিবেশন। এবং আমরা দেখতে পাচ্ছি দুটো উপাধি আছে, একটা হচ্ছে কাইজার-ই হিন্দ আর একটা হচ্ছে নাইটহুড। এই দুটো উপাধি ব্রিটিশরা দিয়েছিল। ব্রিটিশরা কিন্তু গান্ধীজিকে কোন কোন দুটো জিনিস দিয়েছিল? একটা হচ্ছে কাইজার-ই-হিন্দ আর একটা হচ্ছে নাইটহুড, যে দুটি পরবর্তীকালে কিন্তু গান্ধীজি কিন্তু কাইজার-ই-হিন্দ তিনি কিন্তু ফ্রি দিয়েছিলেন পরবর্তীকালে, আমরা দেখতে পাই। এবং গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছেন। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এক একটা ওয়ান লাইনার, এক একটা কোশ্চেন। গান্ধীজিকে আমরা মহাত্মা গান্ধীজি বলি, মহাত্মা দিয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। গান্ধীজিকে মহাত্মা দিয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলি, বিশ্বকবিটা কে দিয়েছেন? গান্ধীজি দিয়েছেন। অর্থাৎ চম্পারণ আন্দোলন সত্যাগ্রহ সাকসেস পাওয়ার পর রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা দিয়েছেন, আর গান্ধীজি তার বিনিময়ে বিশ্বকবি দিয়েছেন। গিভ অ্যান্ড টেক পলিসি অনেকটা। তাহলে প্রথম সত্যাগ্রহ কোথায় হয়েছিল? নাটাল। নাটালটা কোথায়? দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে। তাহলে ভারত বললে কোথায় হবে? চম্পারণ। নেক্সট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে গান্ধীজি 1893 সালে সাউথ আফ্রিকাতে গেছেন। এই 1893-কে গোল্ডেন এরা বলা হয়। হয় গান্ধীজি ভারতবর্ষ থেকে দক্ষিণ আফ্রিকায় চলে গেছেন? একদম নয়। 1893 সালে অ্যানিমেশন ভারতবর্ষে এসেছেন। 1893 সালে শিকাগোতে আমাদের স্বামীজি কিন্তু বক্তৃতা দিয়েছেন। দ্যাট ইজ হোয়াই। আচ্ছা, অ্যানিমেশন ভারতবর্ষে, সো হোয়াট? অ্যানিমেশনদের জন্য 1916 সালে লখনৌ অধিবেশনে আমরা দেখতে পাচ্ছি চরমপন্থী নরমপন্থী মিলেমিশে এক হয়ে যাচ্ছে। অ্যানিমেশন ভারতের জাতীয় কংগ্রেসের একটা অন্যতম প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। 1917 সালে অ্যানিমেশন জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত করেছিলেন। ক্লিয়ার? তা 1893 সালে 22 বছর বয়সে, 24 বছর বয়সে গুজরাটের এক ব্যবসায়ী দাদা আব্দুল্লাহ, সেই দাদা আব্দুল্লাহর হয়ে কেস লড়তে যান সাউথ আফ্রিকা থেকে গান্ধীজি। তাহলে বিষয়টা কি? গান্ধীজি তাহলে উকিল ছিলেন। তাহলে কেন দক্ষিণ আফ্রিকায় গেছেন? হোয়াই? কনসেপ্টটা বোঝো। আমরা জানি যে গান্ধীজি লন্ডনে ল পড়তে যান। ক্লিয়ার? জন্মগ্রহণ করেছে 1869 সাল 2 অক্টোবর। বড় হয়ে তিনি কিন্তু ল পড়তে যান। কত সালে ল পড়তে যান এটা কিন্তু পরীক্ষা আসবে না, তিনি ল পড়তে যান। গল্পটা শুনো, খুব ভালো কথা। এবার এখানে একটা গল্প আছে, টুইস্ট আছে। ল পড়তে চান যখন লন্ডন, মানে বুঝতে পারছো ব্রিটিশ। তখন তার মা পুতলিবাই এবং তার জৈন সন্ন্যাসীর নাম হচ্ছে বেচার্য। তারা গান্ধীজিকে প্রমিস করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন যে তুমি প্রতিজ্ঞা করো, তুমি ব্রিটেনে গিয়ে, তুমি লন্ডনে গিয়ে কোনো নারী সঙ্গ করবে না, তুমি লন্ডনে গিয়ে কোনো মাদক জাতীয় দ্রব্য পান করবে না, তুমি লন্ডনে গিয়ে তুমি মাছ মাংস খাবে না। গান্ধীজি প্রমিস করলেন এবং ব্রিটেনে নিরামিষ আহার করলেন। এবং তিনি কিন্তু এই নিরামিষ আহারের উপরে লন্ডনের যে নিরামিষ যে অ্যাসোসিয়েশন আছে, ভেজিটেরিয়ান যে অ্যাসোসিয়েশন আছে, সেখান থেকে তিনি কিন্তু একটা বই লিখে ফেললেন ভেজিটেরিয়ানের উপরে। অর্থাৎ গান্ধীজির এই লাইফটাকে গান্ধীজি কিন্তু ব্রহ্মচর্য বলছেন।
অ্যাকর্ডিং টু গান্ধীজি, এই যে ব্রহ্মচর্য, গান্ধীজির মতে এই ব্রহ্মচর্যের অর্থ হলো চিন্তা, কর্ম এবং বাক্যের নিয়ন্ত্রণ। আমরা কি পড়ছিলাম 1893 সালে, যখন গান্ধীজি 24টি বছর বয়স, তখন গুজরাটের সেই ব্যবসায়ী দাদা আবদুল্লার হয়ে কেস লড়তে চান। তার মানে গান্ধীজি উকিল ছিলেন। তা উকিল কোথায় পড়তে গেছিলেন? লন্ডনে। তা লন্ডনে যাওয়ার সময় তার সাথে কি ঘটনা ঘটেছিল সেই জায়গাটা আমি কনসেপ্টটা বললাম। নেক্সট পয়েন্ট, তাহলে 1893 সালে কেন গেলেন? আমরা জানি সেই সময় উকিলদের কিন্তু তেমন বেতন ছিল না, এখনকার যেমন তেমন নয়। তাই তিনি ভালো, যেহেতু একজন ব্যবসায়ীর কেস লড়তে থেকে সাউথ আফ্রিকা যান। ওই যে সাউথ আফ্রিকায় গেলেন, ওখানেই তার রাজনৈতিক জীবনের যে ভূমিকা, ইন্ট্রোডাকশন। গান্ধীজির রাজনৈতিক আন্দোলনকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি, একটা সাউথ আফ্রিকা আর একটা আমরা ভাগ করি ইন্ডিয়াতে। এইবার সেখানে আমরা ডিটেলসে পড়বো। আমরা একটা ক্লাসে সাউথ ইন্ডিয়া কমপ্লিট সাউথ আফ্রিকা কমপ্লিট করব, আর একটা ক্লাসে আমরা কমপ্লিট করব ভারতবর্ষে আন্দোলন। মোট টোটাল গান্ধিয়ান মুভমেন্ট 3টে ক্লাসে কমপ্লিট করব। আজ এই ফার্স্ট ক্লাস গান্ধীজির পার্সোনাল ইন্ট্রোডাকশন, গান্ধীজি কেন সাউথ আফ্রিকাতে গেছেন, গান্ধীজি যে আন্দোলন করেছেন অহিংস সত্যাগ্রহ, তার বেস কী কী ছিল, গান্ধীজির রাজনৈতিক গুরু তার জীবনে কতটা প্রভাব বিস্তার করেছে, গান্ধীজির আন্দোলনে আসার প্রধান উদ্দেশ্য কী ছিল, 1893 সালটাকে কেন গোল্ডেন এরা বলা হয়। এই কনসেপ্টগুলো তুমি যদি বুঝতে পারো, তাহলে 1915 থেকে 1947 প্রত্যেকটা কনসেপ্ট তুমি বুঝতে পারবে। হট করে কিন্তু 1915 থেকে 1947 আসা যায় না, তার আগে কিছু কনসেপ্ট থাকে, সেই কনসেপ্টগুলো তুমি বোঝো। আমি কথা দিচ্ছি, আজকের ক্লাসের পর টোটাল 3টে ক্লাসের মধ্যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 টোটাল 1915 থেকে 1947 কমপ্লিট হয়ে যাবে। কোনো টেনশন নয়, একদম ফ্রি থাকো, টেনশন ফ্রি। তাহলে আমরা একটু বোর্ডের দিকে যাই। দাদা আবদুল্লাহ হয়ে 1893 গেছেন, সাউথ আফ্রিকাতে এসছেন। এবার নেক্সট পয়েন্ট, আমরা আরো একটি পয়েন্ট দেখলাম। পয়েন্ট হচ্ছে যে গান্ধীজির ধর্ম আমরা জানি হিন্দু, কিন্তু হিন্দু ধর্মের হয়েও তার মধ্যে প্রভাব বিস্তার করেছে কোনটা? জৈন ধর্মটা, জৈন। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে। আর এই যে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন যে মাতামাতিটা, এই সত্যাগ্রহ আন্দোলন যে রাস্কিনের যে আনটু দ্য লাস্ট, বা আমরা দেখতে পাচ্ছি লিও টলস্টয়ের কিংডম অফ গড, বা বিভিন্ন ধর্মগ্রন্থ যেমন বাইবেল, গীতা, এখান থেকে যে কনসেপ্ট নিয়েছেন সেখান থেকে সত্যাগ্রহ। আর এই সত্যাগ্রহটা ব্যাপকভাবে প্রকাশ পায় তার জীবনে। কখন? রায়চাঁদ নামক একজন ধর্মপ্রাণ ব্যবসায়ী যখন আনুকূল্য আসে। খুব কনসেপ্টটা ভালো করে বোঝো। সত্যাগ্রহ কনসেপ্ট নিয়েছেন জন রাস্কিনের আনটু দ্য লাস্ট, নিয়েছেন লিও টলস্টয়ের কিংডম অফ গড, নিয়েছেন বাইবেল থেকে, নিয়েছেন গীতা থেকে। ক্লিয়ার? কিন্তু এই প্রভাবটা বেশি পারফেক্ট হয় তিনি রায়চাঁদ নামক একজন ধর্মপ্রাণ ব্যবসায়ীর অনুকূলে আসেন, এবং তার সাথে মিশে তিনি বুঝতে পারেন যে সত্যাগ্রহটা কি। সত্যাগ্রহ আরো পরিস্ফুটিত হয় গান্ধীজির কাছে। নেক্সট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এবার গান্ধীজি 1893 সালে গান্ধীজি সাউথ আফ্রিকাতে গেলেন, খুব ভালো কথা। 1893 সাউথ আফ্রিকাতে যাওয়ার পরে 1901 সালে আবার গান্ধীজি ভারতবর্ষে আসেন কিছু সময়ের জন্য, 1903 সালে আবার চলে যায়। নেক্সট আসেন, আমরা কিন্তু আবার বললাম সাউথ আফ্রিকা আলাদা করে নোট পড়ব এবং ইন্ডিয়াতে আলাদা করে পড়ব 3টে ক্লাসে, কারণ ভারী ভারী কনসেপ্টগুলো আমরা কিন্তু দেখব। এই 3টে ক্লাস ফলো করলে আর কিছু লাগবে না। গান্ধীজি ফিরে আসলেন ভারতবর্ষের বুকে কত
1915 সাল। প্রশ্ন, 1915 সাল কেন? 14তে আসতে পারতেন, 16তে আসতে পারতেন, 12তে আসতে পারতেন, কেন 15তে আসলো কনসেপ্ট? কারণ সেই সময় আন্তর্জাতিক আইন বলছে, কি বলছে, সেই সময় যুদ্ধ চলছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধ। আর সেই যুদ্ধের কারণে গান্ধীজি কিন্তু বাধ্য হয়েছেন ভারতবর্ষের বুকে আসতে। তাহলে ওখানে গিয়েছেন 24 বছর। কোথায়? সাউথ আফ্রিকাতে 22 বছর থেকেছেন। 24/46 বছর বয়সে কিন্তু গান্ধীজি ভারতবর্ষে আসলেন। এবং ভারতবর্ষে এসে তিনি নানা রাজ্যে নানা প্রান্ত ঘুরে বেরিয়েছেন, মানুষের অবস্থা পরিলক্ষণ করেছেন। তারপরে তিনি তার আন্দোলন শুরু করলেন, এবং প্রথম সত্যাগ্রহ আন্দোলন যেটা চম্পারণ। ধীরে ধীরে আমরা কিন্তু আস্তে আস্তে কনসেপ্টের দিকে যাচ্ছি। তাহলে বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম, কি আলোচনা করলাম? গান্ধিয়ান মুভমেন্ট। গান্ধিয়ান মুভমেন্টের আজকে একটা পার্সোনাল লাইফ আমি কিন্তু আলোচনা করলাম। পার্সোনাল লাইফের মধ্যে কি কি বিষয় আমরা একটু ক্লিয়ার করে দিই। আমরা বলেছিলাম 1869 সাল 2 অক্টোবর গান্ধীজির জন্মদিন। এবার 2 অক্টোবর বলা হয় ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে, এবং এই ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে এই বিষয়টা করেছেন কে? ইউএনও। কত সালে ভারতবর্ষে পালন হচ্ছে? 2007 সালে। গান্ধীজির আন্দোলনের প্রধান অস্ত্র সত্যাগ্রহ। কোথা থেকে নিয়েছেন? জন ডাস্কিনের আনটু দ্য লাস্ট, লিও টলস্টয়ের কিংডম অফ গড, গীতা থেকে, বাইবেল থেকে কনসেপ্ট নিয়েছেন। এবং এই সত্যাগ্রহ তার কাছে আরো প্রস্ফুট হয় যখন রায়চাঁদ নামক একজন ব্যবসায়ী, একজন বণিক, ধর্মপ্রাণ বণিকের সংস্পর্শে আসেন। তিনি লিখেছেন তার আত্মজীবনী মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, গুজরাটি ভাষাতে। সেটা ইংলিশে অনুবাদ করেছেন মহাদেব দেশাই। তিনি লিখেছেন হিন্দ স্বরাজ। তিনি, আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশরা তাকে দিয়েছে কাইজার হিন্দ এবং নাইটহুড। পরবর্তীতে তিনি কিন্তু কাইজার হিন্দ কিন্তু ফ্রি দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে 1893 সালে গান্ধীজি দাদা আবদুল্লার হয়ে একটি কেস লড়তে সাউথ আফ্রিকাতে যান, এবং সেখানেই তার রাজনৈতিক আন্দোলনের সূত্রপাত। এবং প্রথম সত্যাগ্রহ আন্দোলন নাটালে। নাটাল কোথায়? দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি যে তার জীবনীকার নাম ছিলেন কে? প্যারেলাল। আমরা দেখতে পাচ্ছি গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছেন কে? রবীন্দ্রনাথ টেগর। তাহলে গান্ধীজি জাতীয় কংগ্রেসের একবার সভাপতি হয়েছিলেন, সেটা কবে? বেলগাঁও অধিবেশন 1924। তাহলে আজকের ক্লাসে বন্ধুরা আমরা টোটাল মহাত্মা গান্ধীজির আমরা পার্সোনাল লাইফ যে জায়গা থেকে কোশ্চেনগুলো পরীক্ষা আসে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম একটা গল্প আকারে। নেক্সট ক্লাসে সাউথ আফ্রিকাতে গান্ধীজির অবদান, অ্যান্ড দেন ভারতবর্ষে গান্ধীজির অবদান। তাহলে আরও একবার বলবো, এই খারাপ পরিস্থিতিতে তোমাকে জিততেই হবে। ইউ হ্যাভ টু ডু ইট, ইউ হ্যাভ টু উইন। বি পজিটিভ, বি ফোকাসড, বি প্র্যাকটিক্যাল। ধন্যবাদ বন্ধুরা।